ভেবে দেখো যে যদি নদীর জল, নদীর বন্যা জল যদি তোমার গ্রামের দিকে এগিয়ে আসে, খুব জোরে এগিয়ে আসে, তখন কি হবে? বা পুরো গ্রাম প্লাবিত হয়ে গেল, মানুষের কি ক্ষতি হবে? সুন্দরময় জীবন মানুষের সবকিছু বিগড়ে যাবে, সবকিছু এলোমেলো হয়ে যাবে। আর সেই জল বা ভয়ঙ্কর বন্যা থেকে নিজেকে পরিত্রাণ করতে বা নিজেকে বাঁচাতে, মানুষ নিজেকে বাঁচাতে কি না করতে পারে, এটা কখনো ভাবো? তুমি নিজের উপরে ভাবো যে তোমার গ্রামে জল চলে আসলো, বন্যার জল, নদীর জল দ্রুত চলে আসছে গ্রামের দিকে, তাহলে কি কি করতে হবে এবং কি কি কোন কোন অসুবিধার সম্মুখীন হবে, এটা কখনো ভাবো? এবং একটা মানুষ যে সুন্দর জীবন তার জীবিকা নির্বাহ হচ্ছে, সেটা ক্ষণিকের মধ্যেই বা কয়েকদিনের মধ্যেই জীবন, সেই হাসি খুশি জীবন, আনন্দময় জীবনটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এই ক্লাসে আমরা এমনই কিছু একটি টপিক আলোচনা করব সুন্দরবন সম্বন্ধে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস উই উইল ডিসকাস জিওগ্রাফি। টুডে টপিক ইজ সুন্দরবনে জনবস্তু, সুন্দরবনে জনবস্তু পরিবর্তনের প্রভাব। মানে যে কোনো জিনিস যখন পরিবর্তন হয়, তখন কোনো একটা ইফেক্ট পড়ে। ইফেক্ট পড়ে না? যে কোনো একটা স্বাভাবিক জিনিস, এই যেমন সুন্দরবন, সুন্দরবনের জনবস্তু পরিবর্তনের প্রভাব কি ফেলেছে, সেটা আমরা আলোচনা করব আজকে বিস্তারিত। মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেটাকে লিপিবদ্ধ নোট করে রাখতে হবে, তাহলে পরীক্ষাতে কাজে আসবেই, আসবেই কাজে। যে কি, যে কোনো জিনিস যখন পরিবর্তন হচ্ছে, তখন একটা তার প্রভাব ফেলে যাচ্ছে, কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। এখন আমাদের রাজ্যে মে মাসের 4 তারিখে ইলেকশনের রেজাল্ট হলো, বিধানসভার রেজাল্ট। এখানে একটা বড়, অনেক বড় পরিবর্তন হলো। এই পরিবর্তনে কি হলো? কারোর জন্য ভালো হলো, কারোর জন্য খারাপ হলো। তবে ভালোর দিকটা বেশি বোঝা যাচ্ছে এখন। যার জন্য খারাপ হয়েছে তার জন্য ব্যক্তিগত খারাপ ওটা। রাজনীতিতে পরিবর্তন দরকার। পরিবর্তন হলেই জনগণ উন্নতির দিকে এগোবে এবং জনগণের সুবুদ্ধির এটা একটা নিদর্শন পাওয়া যাবে যে জনগণ কোনো একঘেয়েমি রাজনৈতিক দলের পিছনে না গিয়ে পরিবর্তন চায়। কেন পরিবর্তন চায়? নিজেকে বদলানোর জন্য, নিজের সুবিধা বা নিজের সুবিধা অসুবিধা এবং মানুষের জীবনকে সুন্দরময় করার জন্য। তাহলে কি বলছে, যে যে কোনো জিনিস যখনই পরিবর্তন হবে, তখন তার একটা ইফেক্ট পরিবেশের মধ্যে পড়বেই। যদি ন্যাচুরালি প্রাকৃতিক কোনো কিছু পরিবর্তন হয়, তাহলে একটা প্রাকৃতিক ছাপ পরিবেশের মধ্যে ফেলে যাবে, যেটা কারো কারোর জন্য ভালো, কারো কারোর জন্য খারাপ, কারো কারোর জন্য খারাপ। এই যে যখন বৃষ্টি হয়, যখন মেঘ করে বৃষ্টি হয়, যখন মেঘ করে আকাশে কালো মেঘ, তখন কেউ বলে যে যাক, বৃষ্টিটা হলে ভালো হবে, আমার জমিতে ফসলে জল দিতে হতো, জলটা দিতে হবে না। আবার অন্য একজন কৃষক বলে বৃষ্টিটা হয়ে গেলে আমার যে ফসলটা শুকাতে দিয়েছি এটা নষ্ট হয়ে যাবে। তাহলে যে কোনো জিনিসের একটা নেগেটিভ, একটা পজিটিভ দিক আছেই। আর পরিবর্তন মানেই একটা আগ ছেড়ে যাওয়া বা কোনো একটা কারোর ক্ষতি, কারোর ভালো, কোনো একটা জিনিস ইফেক্ট ফেলে যাওয়া পরিবেশের মধ্যে। সেটাই আমরা আজকে আলোচনা করব যে সুন্দরবন, সুন্দরবন অঞ্চলে যে জীববস্তু, এই জীববস্তুর পরিবর্তনের কি কি প্রভাব, জনবস্তু যে পরিবর্তন হচ্ছে, দিনের দিন জনসংখ্যা বাড়ছে, দিনের দিন ম্যানগ্রোভ ফরেস্ট নষ্ট হচ্ছে, ড্যামেজ হচ্ছে, এর প্রভাবটা কি হচ্ছে, সেটা আমরা আজকে বিস্তারিত খুঁটিনাটি বিষয় আলোচনা করব। মনোযোগ সহকারে শ্রবণ করে সেটা নোট তৈরি করতে হবে। প্রথমে হচ্ছে কি, প্রথমে এখানে পয়েন্ট হচ্ছে সুন্দরবন কি। তো সুন্দরবন হচ্ছে একটা প্রাকৃতিক বদ্বীপ, পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ, পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ। বলছে ব্রহ্মপুত্র, গঙ্গা এবং মেঘনা নদীর পলি এবং পলি অঞ্চলে এই সুন্দরবন অঞ্চলটি অবস্থিত। কোন কোন নদী? ব্রহ্মপুত্র, গঙ্গা এবং মেঘনা। এই তিনটি নদীর মিশ্রণে যে আহ, বদ্বীপ উৎপন্ন হয়েছে, পলি রূপে, পলি পড়ে যে বদ্বীপ উৎপন্ন হয়েছে, সেই বদ্বীপের অন্তর্গত এই অঞ্চলটি। কোন অঞ্চলটি? সুন্দরবন অঞ্চলটি, যা বিস্তৃত হয়েছে আমাদের ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছুটা অংশ নিয়ে বিস্তর রয়েছে এই সুন্দরবন অঞ্চল। এবং এই সুন্দরবন হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস। ঠিক আছে? ম্যানগ্রোভ ফরেস্ট এবং একটা নিদর্শন রয়েছে এবং সুন্দর থেকে অতি সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ রয়েছে এই সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন অঞ্চলে সব থেকে হিংস্র প্রাণীর মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবন অঞ্চলের নদীর ইলিশ মাছ ফেমাস। সুন্দরবনের মধু সব থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানের মধু। তো একটা
প্রাকৃতিক উপাদান এবং পরিবেশকে রক্ষা বা পরিবেশের একটি নিদর্শন রয়েছে এই সুন্দরবন। কি হয়েছে, সুন্দরবন হচ্ছে একটি বিশ্বের সব থেকে বড় বদ্বীপ, যা মেঘনা, ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদীর পলির মাধ্যমে যে স্থান আবিষ্কার হয়েছে বা স্থান হয়েছে, স্থান কি স্থান, দ্বীপ, বদ্বীপ, সে বদ্বীপের অঞ্চল হচ্ছে একটি সুন্দরবন অঞ্চল। ঠিক আছে। তো তারপরে হচ্ছে কি, জনবস্তু পরিবর্তন বলতে কি বুঝায়? জনবস্তু পরিবর্তন বলতে কি কি বুঝায়? জনবস্তু পরিবর্তন বলতে জনসংখ্যা বাড়ছে। বর্তমানে আমাদের দেশের জনসংখ্যা 150 কোটি। 150 কোটি, আপ ডাউন হতে পারে, অন রেকর্ড না, মানে এটা সেনশন হয়নি এখনো। যখন গণনা হবে, সেই গণনার আইডিয়া মারফত, যে লাস্ট গণনা হয়েছিল তার মারফত 150 কোটি। তাহলে জনসংখ্যা যত বৃদ্ধি হচ্ছে, নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন বেশি বাড়ছে না? জনসংখ্যা যত বাড়বে, মানুষের নিড বেশি হবে, প্রয়োজন বেশি হবে যে কোনো জিনিসের। কারণ মানুষের স্বাভাবিক জীবিকা নির্বাহ করার জন্য কি লাগবে? খাদ্য লাগবে, বস্ত্র লাগবে, থাকার জন্য একটা বাসস্থান লাগবে। এই তিনটি জিনিস তো বেসিক। তো এই তিনটি জিনিসে মানুষের প্রয়োজন বাড়বে। এই যে আমরা এখানে আছি, আশেপাশে যে বাড়িগুলো হলো এখন, আজ থেকে 10 বছর 15 বছর আগে এই বাড়িগুলো ছিল না। এগুলো ছিল চাষের জন্য জমি। তাহলে কি জনসংখ্যা বৃদ্ধি হলো, তো একটা ইফেক্ট হলো না? চাষের জমিটা নষ্ট হয়ে গেল, এখন এখানে ভিটে বাড়ি হয়ে গেল। তাহলে চাষের জমি কমে গেল। কিন্তু মানুষের তো প্রয়োজন, খাদ্যের প্রয়োজন কি কমছে? জনসংখ্যা বাড়ছে, তার মানে কি খাদ্যের প্রয়োজনও বাড়ছে, কিন্তু চাষের জমি কমে যাচ্ছে। আর ফসল উৎপন্ন করার কোনো ল্যাব নেই, ফসল উৎপন্ন জমিতেই হবে। কোনো ল্যাবরেটরিতে ফসল উৎপন্ন হবে কি? হবে না। কি লাগবে? জমি লাগবে। তাহলে এই যে জনবস্তু পরিবর্তন বলতে কি বোঝায়? এটাই যে জনসংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে, তখন প্রাকৃতিক উপাদান বা প্রাকৃতিক জিনিস সব ড্যামেজ হচ্ছে বা নষ্ট হচ্ছে। তাহলে কি করতে হবে? জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। সুন্দরবনে জনবস্তু পরিবর্তনের প্রভাব, সুন্দরবনে জনবস্তু যে বাড়ছে, এর প্রভাবটা কি? এক নম্বরে হচ্ছে বনভূমি ধ্বংস। আমি একটা একটা করে ব্যাখ্যা করছি। বনভূমি ধ্বংস, বনভূমি ধ্বংস কেন? মানুষের প্রয়োজন বেশি, মানুষের জনসংখ্যা বাড়ছে। জনসংখ্যা যখনই বাড়বে, তখন বসতি বাড়বে, বসতি পাড়া বাড়বে, মানুষের বাসস্থান বানাতে হবে। মানুষ যখন বাসস্থান বানাবে, তখন কি পার্শ্ববর্তী, যেমন আমাদের এই এলাকায় চাষের জমিগুলোতে বাসস্থান বানাচ্ছে, তাহলে সুন্দরবনে কি করবে? ম্যানগ্রোভ ফরেস্ট ধ্বংস করবে। ম্যানগ্রোভ ফরেস্ট ধ্বংস করে জলাশয়কে ভরাট করবে। তারপরে কি করবে? সেখানে বাসস্থান বানাবে। আর তো কোনো উপায় নেই। উপায় রয়েছে কি? জলের উপরে তো মানুষ বাসস্থান বানাবে না। ম্যানগ্রোভ ফরেস্ট ধ্বংস করা মানে কি? প্রাকৃতিক একটি উপাদানকে আমরা নষ্ট করে দিচ্ছি, কিসের জন্য? এই জনসংখ্যা বৃদ্ধির জন্য। তাহলে কি হলো? যে বনভূমি ধ্বংস হচ্ছে কিভাবে? এই যে গাছ কেটে ফেলে ভরাট, মাটি ভরাট করে সেখানে বাসস্থান বানানো হচ্ছে, এর ফলে বনভূমি ধ্বংস হচ্ছে। আস্তে আস্তে বনভূমি ধ্বংস হচ্ছে। যতটা এরিয়া এর আগে সুন্দরবনে ছিল, বর্তমানে তা নেই। কারণ বর্তমানে মানুষ নিজের প্রয়োজনে বাসস্থান বানানোর জন্য সেই ফরেস্টকে কেটে, সেই ফরেস্টে ভরাট করে, মাটি ভরাট করে সেখানে বাসস্থান বানিয়েছে। তারপরে হচ্ছে নদী ও পরিবেশ দূষণ। মানুষ যত বাড়বে, মানুষের তত প্রয়োজনীয় জিনিস বাড়বে। আর যত মানুষ প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবে, এখন তো প্লাস্টিকের ব্যবহার বেশি, সেই আবর্জনা, সেই প্লাস্টিক কোথায় যাবে? নদীর জলে যাবে। তাতে কি হবে? জল দূষণ হবে। আর একটু হচ্ছে, মানুষের প্রয়োজন বাড়বে, তখন মানুষ কি করবে? চাষাবাদ বাড়াবে। আর চাষাবাদ বাড়াতে গেলে কি? রাসায়নিক সার ব্যবহার করতে হবে। আর সেই রাসায়নিক সার ধুয়ে কোথায় যাবে? নদীতে যাবে, তাতে জল দূষণ। তো এখানে সুন্দরবনে কি নদী ও পরিবেশ দূষণ, মানুষ যত বাড়ছে, মানুষের প্রয়োজনীয় জিনিস তত মানুষ ব্যবহার করছে, এবং যে ওয়েস্ট হয়ে যাচ্ছে, অতিরিক্ত হয়ে যাচ্ছে দূষিত জিনিস, সেটা নিক্ষেপ হচ্ছে কোথায়? হয় ভূমি, জমির উপরে বা মাটিতে। তাহলে মানুষের জনসংখ্যা বৃদ্ধির কারণে নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। তারপরে 3 নম্বর হচ্ছে কি, প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি বেশি হচ্ছে। কিভাবে? যেমন সুন্দরবন অঞ্চল, সুন্দরবনে কি হয়? যখন তখনই জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় আসে। কারণ আমরা জানি যে ঘূর্ণিঝড়ের বা যে কোনো প্রকার ঝড় সৃষ্টি হয় কোথা থেকে? সমুদ্রপৃষ্ঠ থেকে। এই যে বাবান্ডার বা ঘূর্ণন, ঘূর্ণন যে জলের মধ্যে আসে, তার যে একটা শক্তি উৎপন্ন হয়, সেই শক্তিটা কোথায় যাবে? পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়বে। একটা ঘূর্ণন হচ্ছে, জলের ঘূর্ণন, সে বাতাস ধরে নিয়ে সেই ঘূর্ণন হচ্ছে। তো প্রাকৃতিক শক্তির কাছে মানুষের কোনো শক্তি বা মানুষের কোনো আর্টিফিশিয়াল শক্তি কাজে আসবে? কোনো কিছু কাজে আসবে না।
তো এই যে যখন জলের ঘূর্ণনের ফলে যে শক্তি উৎপন্ন হচ্ছে, সেই শক্তি পার্শ্ববর্তী বা উপকূলবর্তী অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, আছড়ে পড়ছে। তার ফলে কি হচ্ছে? ঘূর্ণিঝড় বা বিভিন্ন ধরনের ঝড়, জলোচ্ছ্বাস। তো এই সুন্দরবন অঞ্চলে প্রায় জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় আসে। এর ফলে কি হয়, যে আগে যেমন জনবসতি ছিল না, ঘর বাড়ি ছিল না, তো যা ক্ষতি হতো, প্রাকৃতিক গাছপালা কিছু ভেঙে যেত বা জঙ্গলের ওপর দিয়ে ঝড় বয়ে চলে যেত। কিন্তু এখন তো মানুষ বাসস্থান বানিয়েছে, বাড়িঘর বানিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আসলো, ঝড় আসলো বা জলোচ্ছ্বাস আসলো, তো মানুষের ঘর বাড়ি ভাঙবে না? অবশ্যই ভাঙবে। তো প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি বেশি হলো, জনসংখ্যা বাড়লো, তাই প্রাকৃতিক দুর্যোগের সময় ক্ষতিটা বেশি হলো। তারপর হচ্ছে কি জীবিকার সমস্যা। জীবিকার সমস্যা বলতে, মানুষ যত বাড়ছে তত প্রয়োজন বাড়ছে মানুষের। আগে মানুষ কি করতো, সুন্দরবনের মানুষ মৎস্য চাষ করত এবং জঙ্গল থেকে মধু সংগ্রহ করে বাজারজাত করে সেটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করত। কিন্তু এখন তো আস্তে আস্তে জঙ্গল কমে আসলো, জঙ্গল কমে আসলো, জলাশয় ভরাট করলো, আর কিন্তু জনসংখ্যা বেশি হয়ে গেল। তার ফলে কি হলো, মানুষ তো ওইটুকু জিনিসকে বন্টন করে তারা সংগ্রহ করে সেখান থেকে আর কুয়াচ্ছে না। তো তারপরে কি হয়, বেকারত্বের হার বাড়ছে। কয়জন একটা কাজ করবে? একটা কাজ 10 জন করলো, বাকি 10 জন কি করবে? তার ফলে বেকারত্ব বাড়ছে, মানুষ এক স্থান থেকে অন্য স্থানে কাজের সন্ধানে চলে যাচ্ছে। পরিযায়ী শ্রমিক যাদের বলা হয়, তারা কেন যাচ্ছে? প্রয়োজনের জন্য নিজের বাসস্থান, নিজের বাড়ি ঘর, বাবা মা, সন্তান সন্তানদিকে ছেড়ে বাইরে যাচ্ছে, অন্য স্থানে যাচ্ছে। কি করার জন্য? 2 টাকা রোজগার করার জন্য। তো জনসংখ্যা বেশি হচ্ছে, তার জন্য এলাকাতে কাজের মাত্রা কমে যাচ্ছে। আর এলাকাতে কাজের মাত্রা কমে গেলে জীবিকা নির্বাহ করার জন্য, খাদ্য জোগাড় করার জন্য তো পরিশ্রম করতেই হবে। তাই ভিন রাজ্যে বা অন্য কোনো জায়গাতে গিয়ে মানুষ স্থানান্তর হয়ে সেখানে রোজগার করছে। তার ফলে বেকারত্বের হার বাড়ছে। তাহলে জীবিকার সমস্যা এটা হলো। তারপরে 5 নম্বর সমস্যা হচ্ছে কি, বন্য প্রাণীর সঙ্গে সংঘর্ষ বৃদ্ধি। এই যে মানুষ জঙ্গল কেটে দিয়ে জঙ্গল কেটে দিয়ে বাড়ি ঘর বানালো, তার ফলে কি হলো, যে হিংস্র প্রাণী, জঙ্গলের হিংস্র প্রাণী ওরা লোকালয়ে চলে আসছে, মানুষের কাছে চলে আসছে। তখন হিংস্র প্রাণীর সঙ্গে মানুষের সংঘাত বেশি হচ্ছে, খুনাখুনি বেশি হয়ে যাচ্ছে। এবার বন্য প্রাণীর সঙ্গে সংঘর্ষ বেশি হয়ে যাচ্ছে, কারণ বন্য প্রাণী কি করবে, ওদের তো বাসস্থান তো আমরাই নষ্ট করে দিলাম, তো ওরা যাবে কোথায়? তার ফলে আমাদের কাছে চলে আসছে, জনবসতিতে চলে আসছে। এই জনবসতিতে এসে মানুষের ক্ষয়ক্ষতি করছে এবং মানুষের সাথে তার সংঘর্ষ, প্রাকৃতিক সংঘর্ষের মাত্রা বেড়ে যাচ্ছে। এবার প্রতিকার বা সমাধান, কি সমাধান রয়েছে? সিম্পল সমাধান। প্রাকৃতিক, এই যে আমরা এখানে যে জঙ্গল, আমরা এখানে আছি, এই যে জঙ্গলগুলা, এই জঙ্গলের মধ্যে সাপ রয়েছে, এই জঙ্গলের মধ্যে ওই বেজি বলে এক প্রাণী রয়েছে, এই জঙ্গলের মধ্যে আরো কিছু কিছু হিংস্র জন্তু রাত্রে থাকে। এই জঙ্গল যদি আমি পরিষ্কার করে দিই, সাফ করে দিলাম, ওখানে কি করব? বিল্ডিং করলাম। তাহলে ওই জীব জন্তুটি, যে হিংস্র জন্তুটি, ওদের তো বাসস্থান ছিল ওটা, ওরা যাবে কোথায়? কাজেই ওরা লোকালয়ে চলে আসবে, যেখানে ফাঁকা পাবে সেখানে চলে আসবে, বা গ্রামের ভিতরে চলে যাবে, যেখানে মানুষের জনবহুল রয়েছে সেখানে চলে যাবে, এবং মানুষের সঙ্গে তার সংঘাত হবে। তার ফলে হয়তো মানুষ তাকে পিটিয়ে, যেহেতু হিংস্র, তাই পিটিয়ে তাকে হয়তো মেরে ফেলবে। তাহলে সেই প্রাণীটা বিলুপ্ত হয়ে গেল আস্তে আস্তে। এই করে করে তো প্রাণীগুলো বিলুপ্ত হচ্ছে। হাতির সংখ্যা কমে গেল, গান্ডারের সংখ্যা কমে গেল, ইয়ের হিপোপোটামাস জলহস্তির সংখ্যা কমে গেল, কুমিরের সংখ্যা কমে গেল, বাঘের সংখ্যা, লায়ন, চিতা, প্যান্থার, এগুলোর সংখ্যা কমে গেল এই জন্যই যে মানুষ জঙ্গল কাটলো, জঙ্গল কাটার ফলে তাদের বাসস্থান নষ্ট হলো, তারা লোকালয়ে আসলো, লোকালয়ে তাদেরকে হত্যা করে দিল। এই করে করে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল সব যে হিংস্র প্রাণীগুলো। সবকিছু আমাদের পরিবেশের উপাদান ছিল, কিন্তু এগুলো আমরাই আমাদের সুবিধার্থে আমরা প্রাকৃতিক সম্পদকে নষ্ট করছি, ড্যামেজ করে দিচ্ছি। তাহলে এই যে সমস্যা, এই সমস্যার সমাধান হচ্ছে কি, কি কি করা উচিত আমাদের? প্রথমত বনভূমি সংরক্ষণ করতে হবে। এই যে জঙ্গল রয়েছে, বনভূমি রয়েছে, ওকে সংরক্ষণ করতে হবে। আমাকে সময় মতো সেচ দিতে হবে, আমাকে সময় মতো আর কিছু জোগাড় করতে হবে, এমন জিনিস করতে হবে যেন এই প্রাকৃতিক যে বনভূমি রয়েছে এগুলো সংরক্ষণ হয়। তারপরে 2 নম্বর কি, আমাকে বৃক্ষরোপণ, বৃক্ষরোপণ বাড়াতে হবে। বৃক্ষরোপণ বলতে গাছ লাগাতে হবে বেশি করে। গাছ বেশি করে লাগালে আমাদের পরিবেশ রক্ষা হবে। কারণ পরিবেশের মধ্যে যে বিষ, পরিবেশের মধ্যে যে বিষাক্ত বাতাসের মধ্যে যে আমরা বিষ নিক্ষেপ করে ফেলেছি, আমরা
বেড়ে গিয়ে, জনসংখ্যা বেড়ে গিয়ে, এটা একমাত্র সংশোধন করতে পারে গাছ। ঠিক আছে, তাই আমাদের যে কোনো উৎসবে আমরা উৎসব সেলিব্রেশন বা উৎসব উদযাপন করব গাছ লাগিয়ে। এটা যদি আমরা প্রতিজ্ঞা করি তাহলে পরিবেশকে রক্ষা করতে আমরা সক্ষম হব। প্রত্যেকটা মানুষ, যেমন আমরা ছোটতে একটা স্লোগান বলেছিলাম, একটি গাছ একটি প্রাণ, এখন স্লোগান পাল্টাতে হবে, একটি গাছ 10টি প্রাণ। এবং সবাই যদি এই স্লোগানের উপরে আমরা আহ, দায়বদ্ধ হয়ে থাকি, তাহলে প্রত্যেকে যদি 10টা গাছ লাগাই, যে কোনো উৎসবে উদযাপন হবো কি, গাছ লাগানো। তারপরে কি হবে, পরিবেশ সংশোধিত হবে। তাহলে আমাদের বৃক্ষরোপণের মাত্রা বাড়াতে হবে। তারপরে হচ্ছে কি, নদী দূষণ বন্ধ করতে হবে। নদী দূষণ কিভাবে বন্ধ হবে, আমাদের যে অতিরিক্ত ডাস্ট বা যে বর্জ্য পদার্থ বা আমরা যে যা জিনিস ব্যবহার করলাম, যেটা অতিরিক্ত হয়ে গেল, সেটা নদীর জলে নিক্ষেপ করা যাবে না। সেটা হয় অন্য কোনো প্রসেস করে সেটাকে ড্যামেজ করতে হবে। অনেকগুলো প্রসেস রয়েছে এখন, বায়ো প্রসেস অনেক রয়েছে, যেগুলো থেকে আমরা আমাদের বর্জ্য পদার্থকে ড্যামেজ করতে পারি। তারপরে কি, যে নদী, আমাদের দেশে তো নদীকে ভগবান বলা হয়। নদী আমাদের দেশে ভগবান বলা হয়, কিন্তু আমাদের দেশে ভগবানই সব থেকে বেশি নোংরা। বাকি জাপান, নরওয়ে এগুলো হচ্ছে উন্নত মানের দেশ, এগুলো দেশে নদীকে নদী মনে করা হয়, কিন্তু এমন জল যেটা জল ডাইরেক্ট পান করা যাবে, পান করার যোগ্য। আর আমাদের দেশের ভগবান বলা হয় নদীকে, মা গঙ্গা। নদীকে ভগবান বলা হয়, কিন্তু তার জল স্পর্শ করা আমাদের অনুচিত। মানে আমরা স্পর্শ করতে পারবো না, এমন বিষাক্ত জল রয়েছে। কি জন্য, এই যে আমাদের সুবিধার জন্য বড় বড় ফ্যাক্টরিজ রয়েছে, আর ফ্যাক্টরিজের সমস্ত এই ড্যামেজ গুলা বা কাচরাগুলি বা বর্জ্য পদার্থগুলো সবগুলো নদীতে নিক্ষেপ হয়েছে। তাহলে কি নদীর জল শুদ্ধ থাকবে? কিন্তু আমাদের দেশে আবার নদীকে ভগবান মারা হয়, তাই নদীর এই অবস্থা। তারপরে হচ্ছে কি, সচেতনতা বৃদ্ধি করতে হবে, সবাইকে সচেতন করতে হবে। কি সচেতন, যে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায়। সবাই সচেতনতামূলক যদি স্পিচ সচেতনতা করা যায়, বাচ্চাদের থেকে শিক্ষা দিতে হবে যে জল নোংরা করতে হবে না, যেখানে সেখানে নিজের বজ্র পদার্থ ত্যাগ করা যাবে না, যেখানে সেখানে যেটা আমি খেলাম সেটা যেখানে সেখানে ফেলা যাবে না। একটা নির্দিষ্ট জায়গাতে আমাদের যে অতিরিক্ত নোংরা আবর্জনা, সেটা একটা নির্দিষ্ট জায়গাতে ফেলতে হবে। ছোটদের থেকে যদি আমরা এটা শিক্ষা দিয়ে থাকি, আস্তে আস্তে সেই বাচ্চা বড় হবে এবং সবাইকে, পাবলিককে সচেতন করবে। তাই আমাদের সবাইকে সচেতনতামূলক কাজ করতে হবে এবং পরিবেশ বান্ধব জীবনযাপন করতে হবে। জীবনযাপন বলতে আমাদের সাদামাটা হয়ে থাকতে হবে। সাদামাটা কেমন, আমাদের অতিরিক্ত কোনো ফ্যাশনেবল, আমরা যেন প্রকৃতির সাথে যুক্ত থাকি। তাহলে প্রকৃতির সাথে যুক্ত থাকলে একজন ব্যক্তি সুটেড বুটেড লাগিয়ে ও প্রকৃতির সাথে কিভাবে যুক্ত থাকবে? থাকবে? অসম্ভব। আমরা সিম্পল ভাবে যদি থাকি, জীবিকা নির্বাহ করতে হবে তো, তাই না? আমি মাটির সংস্পর্শে, আরে মাটি লেগে গেলে কেউ ঘৃণা করে। আরে মাটি থেকে আমাদের জন্ম, মাটি থেকে আমরা খাদ্য পাচ্ছি, মাটির সাথে যুক্ত থাকতে হবে। আমরা যদি প্রত্যেক দিন মাটিতে হাঁটি, ঘাসের উপরে হাঁটি, তাহলে আমাদের অনেক উপকার রয়েছে। এখন আস্তে আস্তে গ্রাম চলে গেছে শহরে, শহরের মানুষ এখন কলসিতে জল খাচ্ছে, শহরের মানুষ এখন আহ, ছাদের উপরে কোনো ধরনের উনুন বানিয়েছে, যেটা খড়ি দিয়ে রান্না করছে। কিন্তু সে শহর চলে আসছে আমাদের গ্রামে। মানুষ কি ইএমআইতে ফ্রিজ নিচ্ছে, হ্যাঁ, তারপর চিমনি লাগাচ্ছে, গ্যাসে রান্না করছে। কিন্তু এটা গ্রামে হওয়া উচিত ছিল না। আমরা প্রকৃতির খুব কাছে রয়েছি গ্রামের মানুষরা, কিন্তু আমরা এখন ওটাকে করে দিচ্ছি, ওটা আমরা নিজের জীবন থেকে হারিয়ে দিচ্ছি। আমাদের পরিবেশ বন্ধন জীবন যাপন করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্লাসে আমরা এটা শিখলাম যে সুন্দরবন শুধু একটি বন নয়, এটা হচ্ছে একটি পরিবেশ রক্ষা করার একটি মাধ্যম এবং প্রাকৃতিক সম্পদ। এবং এই প্রাকৃতিক সম্পদকে প্রত্যেকটা মানুষকে রক্ষা করা দায়িত্ব বা কর্তব্য। আমাদের যে স্থানে আমরা রয়েছি, এখান থেকে সুন্দরবন অনেক দূরে। আমরা তো সুন্দরবনের পরিবেশের মধ্যেও যাব না, বা সুন্দরবনকে আমরা রক্ষা করতেও অক্ষম হব। কিন্তু আমার আশেপাশে যে পরিবেশ রয়েছে, আমাকে যে সুন্দরবনে ওখানে গিয়ে যে আমাকে ওই সুন্দরবনে রক্ষা করতে হবে তা তো না। আমার আশেপাশে যে পরিবেশ রয়েছে, প্রাকৃতিক উপাদান, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের সবারই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখান পর্যন্তই। আবার নতুন একটি ক্লাস নিয়ে সামনে ক্লাসে দেখা হবে।